কিরে, এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? বাবু, এবার অন্তত আপনি গ্রামের দিকে একটু নজর দিন, না হলে যে আমি মারা পড়ে যাচ্ছি বাবু। তুই মারা পড়ে যাচ্ছিস মানে? কি হয়েছে? আপনি তো গ্রামে বের হন না, বের হই আমি, আর লোকজন আমাকে কথা শোনায়। কিন্তু কি নিয়ে কথা শোনায় সেটা তো আমাকে বলবি নাকি? আপনি জানেন না বুঝি? নদীর বাঁধ তো ভাঙতে চললো, নদীতে নতুন জল এসেছে, সে জল গ্রামে ঢুকে যাচ্ছে। আমি ইচ্ছে করেই তো সেদিকে কর্ণপাত করি না, কারণ গ্রামে যদি জল ঢুকে যায় তাহলে তো আমারই লাভ। আপনার লাভ কিভাবে, সেটা তো আমি কিছুই বুঝলাম না। কিভাবে আবার? গ্রামের লোকজন কাজ বাজ কিছুই করতে পারবে না, তারপর আমার শরণাপন্ন হবে। বাবু, আপনার বুদ্ধি আছে বলতে হবে, আপনার বুদ্ধির কোনো জবাব নেই। এই কারণেই আমি গ্রামের মোড়ল, আর তুই হলো আমার চামচা। হ্যাঁ, চামচা বলবেন না বাবু, আমি হলাম আপনার ডান হাত, ডান হাত। ঠিক আছে, ঠিক আছে, এখন এ বিষয়ে কথা বাদ। কেউ যদি কথা বলতে আসে তাকেও চুপ করিয়ে দিবি, কেমন? আচ্ছা আচ্ছা, বেশ বেশ তাহলে। মা, বাড়ির অবস্থা তো তেমন ভালো নয়। নদীতে নতুন জল এসেছে, এবার মনে হচ্ছে বাড়িটা ভেঙে যাবে। আমারও তেমনটাই মনে হচ্ছে রে। তবে বাড়ি ভেঙে গেলে তোকে নিয়ে যাব কোথায়? আমার তো সেটাই চিন্তা। আমারও তো একই চিন্তা মা। তোমাকে নিয়ে পথে পথে তো ঘুরতেও পারবো না, তুমি এমনিতেই অসুস্থ। কি আর করবো বল, আমাদের মোড়ল হলো একটা বদমাস। গ্রামের এত বড় ক্ষতি হচ্ছে, অথচ চোখ তুলে দেখছিও না। কেন যে দেখছে না সেটা তুমি বুঝতে পারো না? তাতে তো দেবাশিস বাবুর লাভই আছে। আমি তো ভালোভাবেই জানি, বদমাস কোথাকার একটা। এখন ওই বদমাসটার কথা বাদ দিয়ে তুমি আগে এটা চিন্তা করো যে বাড়ি কি করবে। আমার হাতে আপাতত কোনো উপায় নেই। যদি ঘর ভেঙে যায় তাহলে ভাঙা বাড়িতেই থাকতে হবে। আমার তো মনে হচ্ছে আজ রাতের মধ্যেই ঘর ভেঙে যাবে। হ্যাঁ রে, নদীর বড্ড টান, যে কোনো সময় হুড় হুড় করে নদীর সব জল গ্রামে ঢুকে যেতে পারে। এই বর্ষায় যে এত বড় একটা বিপদে পড়তে হবে সেটা তো বুঝতেই পারিনি মা। আগে তো কখনো এমন বিপদে পড়িনি, এবার জলের টান একটু বেশি বলেই মনে হচ্ছে। কি আর করার মা, বসে বসে শুধু প্রার্থনা করো যেন আমাদের বাড়ি ঘরটা অন্তত ঠিক থাকে। প্রার্থনা করেও তো এমন কোনো লাভ হবে না। চল ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। কি গো দাদা, বাজারে গিয়েছিলে বুঝি? তা কি কিনে আনলে? ইলিশ মাছ? তোর মাথা গেছে নাকি? বাজারে ঢুকে দেখেছিস ইলিশ মাছের কত দাম? ইলিশের গন্ধ শুকতেও এখন পয়সা লাগে। কি বলো দাদা, ইলিশের দাম এতটা বেড়ে গেছে? তা নয় তো কি, বাজারে তো ঢোকাই যাচ্ছে না, শুধুমাত্র দু একজন ইলিশ কিনতে পারছে, তাও আবার চড়া দাম দিয়ে। তাহলে তো মনে হচ্ছে এবার সমস্ত ইলিশ ওই দেবাশিস বাবুই কিনে নেবে। হ্যাঁ, তা নিতে পারে, কারণ সে ছাড়া এই গ্রামে অন্য কারো সাধ্য নেই এই পয়সা দিয়ে ইলিশ মাছ কেনার। ইলিশের যে চাহিদা,
তাতে ইলিশ চাষ করলে লাভ হতো না? এই, এটা একটা ভালো কথা বলেছিস তুই। যদি ইলিশের চাষ করতে পারতাম তাহলে তো কোনো লোকসানি হতো না। কিন্তু এই গ্রামে ইলিশ চাষ করার মতো কোনো পরিস্থিতি নেই, বুঝলে তো। ইলিশ চাষ করতে অনেক জল প্রয়োজন হয়। কোনোভাবে যদি নদীর জল জোগাড় করতে পারতাম তাহলে ইলিশের চাষ শুরু করতে পারতাম। এটা তুমি উপযুক্ত কথা বলেছ। ইলিশ চাষ করলে নিজেরাও খেতে পারতাম, বাইরেও বিক্রি করতে পারতাম, দুটো পয়সাও লাভ হতো। কি আর করার, এসব তো শুধু কল্পনা, বাস্তবে এমন কখনোই হবে না। হ্যাঁ গো দাদা, হ্যাঁ। তাহলে আজ আসি রে, বাড়িতে যাই। দুটো পোনা কিনে নিয়ে এসেছি, তোর বৌদি আবার সেদিকে অপেক্ষা করছে। ঠিক আছে দাদা, ঠিক আছে। কি গো, তোমার আসতে এত দেরি হলো কেন? প্রতিদিন তো এমন দেরি করো না। কি করব গিন্নি, সারা বাজার ঘুরে ঘুরে দুটো পোনা মাছ কিনে নিয়ে এসেছি। পথে আবার দেবেনের সাথে দেখা হলো। আবার সেই পোনা মাছ নিয়ে এসেছো? আর কতদিন এই পোনা মাছ খেয়ে কাটাবো বলো তো? মুখে যে এখন আর কোনো স্বাদই পাচ্ছি না। কিছুই করার নেই গিন্নি, বাজারে পোনা মাছ ছাড়া আর আছে ইলিশ মাছ। ইলিশ মাছের যে দাম, তাতে আশেপাশেও যাওয়া যাচ্ছে না। কি একটা যন্ত্রণা! প্রতি বছর এই দিনে ইলিশের দাম বাড়িয়ে দেয়। ইলিশের দাম বাড়িয়ে দিলে আমাদের মতো সাধারণ মানুষেরা খাবেটা কি? এসব বলে তো আর লাভ নেই, আমাদের কথা আর কেই বা শুনবে। ঠিক কথাই বলেছো। ওই পোনা মাছ খেয়ে জীবন কাটাতে হবে, ইলিশ মাছ আর চোখে দেখতে হবে না। ভাবছি যদি ইলিশ চাষ করতে পারতাম তাহলে মন ভরে ইলিশ মাছ খেতে পারতাম গো। ওসব ভাবনা ভাবনার মধ্যেই রাখো, ওসব কখনোই বাস্তবে পরিণত হবে না। হ্যাঁ গো, বাস্তবে পরিণত হলে তো সেই কবেই চাষবাস শুরু করে দিতাম। কিছুই তো করার নেই। যাও যাও, পোনা মাছ দুটো কেটে নিয়ে আসো, যাও। হ্যাঁ গো, যাচ্ছি আমি। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। দেখলি তো মা, যেটা ভেবেছিলাম সেটাই হলো। নদীর বাঁধ ভেঙে জলগুলো গ্রামে ঢুকে পড়েছে। গ্রামে ঢুকলো তো ঢুকলো, সে আমার বাড়ির ওপর দিয়ে ঢুকতে হলো। আমার বাড়িটাই ভেঙে গেল। কি আর করার আছে মা, এখন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। আচ্ছা চৈতি, দেখ তো জলের মধ্যে ওগুলো কি চিকচিক করছে। ও মা গো মা, আমি কি দেখলাম গো? এ তো দেখছি বিশাল এক ইলিশের ছাক। কি বলছিস কি তুই? তুই সত্যি বলছিস তো? আমি আবার ভালো চোখে দেখতে পাই না। আমি সত্যি বলছি মা, এ তো দেখি বড় ইলিশের ছাক নতুন জলের সাথে গ্রামে ঢুকে পড়েছে। তাহলে আর দাঁড়িয়ে দেখছিস কি? জানা যা, একটা কিছু নিয়ে আয় গে, ইলিশ মাছগুলো ধরে রাখি। আমি এখনই যাচ্ছি মা, তুমি এখানেই দাঁড়াও। এই ছোট্ট জাল দিয়ে কি ইলিশ ধরা যাবে নাকি? এর থেকে বড় জাল তো আমাদের নেই। যা করতে হবে এই ছোট জাল দিয়ে করতে হবে মা। তুমি কোনো চিন্তা করো না, আমরা নিশ্চয়ই ধরতে পারবো।
ঠিক আছে, সাবধানে মাছগুলো ধর, একটা মাছও যেন এদিক ওদিক না যেতে পারে। তুমিও আমাকে সাহায্য করো মা, আমি একা এতগুলো মাছ ধরে রাখতে পারবো না। দাঁড়া দাঁড়া, আমিও আসছি। এই মাছগুলো ধরে আগামীকাল বাজারে বিক্রি করবো আমি। ও বুড়িমা, এটা আমি কি দেখছি গো? তোমার হাতে এত এত ইলিশ মাছ, কোথায় পেলে এত ইলিশ মাছ? কপাল রে কপাল, আমার ঘর বাড়ি ভেঙে গেছে তাতে কি হয়েছে, আমার কপাল খুলে গেছে রে। আহ বুড়িমা, আমাকে বলো না কিভাবে এতগুলো ইলিশ মাছ তুমি ধরলে, বলো আমাকে। শুনতেই হবে? আচ্ছা বলছি তোকে, কাউকে আবার বলিস না যেন। আরে না না, তুমি কি পাগল হলে নাকি? আমাকে আপন লোক ভেবেই বলতে পারো গো, বুঝলে? শোন, নদী থেকে নতুন জল গ্রামে ঢোকার সাথে সাথে অনেক ইলিশের ঝাঁকও ঢুকেছে। কি বলছো তুমি? এটা তুমি সত্যি বলছো তো? আরে বাবা, হ্যাঁ রে হ্যাঁ, আমি তো সেখান থেকে এতগুলো ইলিশ মাছ ধরেছি, বাড়িতে আরো আছে, খাওয়ার জন্য রেখে দিয়েছি। তাহলে তো তোমার কপাল খুলে গেল গো বুড়িমা, তুমি প্রতিদিন এখন মাছ ধরে বাজারে বিক্রি করতে পারবে। হ্যাঁ রে, এই জন্যই তো বললাম, এখন থেকে প্রতিদিন মাছ ধরে বাজারে বিক্রি করব। ইলিশের যে চড়া দাম। এখন তোমার থেকে আমাকেও কি ইলিশ মাছ কিনে নিয়ে যেতে হবে নাকি? আরে না না, আমি তোকে এমনিতেই ইলিশ মাছ দেব। তুই একটা কাজ করিস, নতুন জলে মাছ ধরার চেষ্টা করে দেখতে পারিস। আমিও সেটাই ভাবছি, দেখি এখন কি করা যায়। হ্যাঁ রে, যদি কোনো প্রয়োজন হয় তবে আমাকে বলিস, আমি তোদেরকে সাহায্য করব। আচ্ছা বুড়িমা, তুমি অনেক ভালো মানুষ, দাও দাও, আমাকে একটা ইলিশ মাছ দাও দেখিনি, অনেকদিন ধরে ইলিশ মাছ খাই না। কিরে, আমাকে হঠাৎ করে এই নদীর পাড়ে নিয়ে এলি কেন? কি হয়েছে? আরে আমি তোমাকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য নিয়ে এসেছি, এত ব্যস্ত হইও না। আচ্ছা বল শুনি, কি তোর গুরুত্বপূর্ণ কথা? বলছি শোনো, আজকে সকালে তো তুমি বাজারে যাওনি, আমি বাজারে গিয়ে চমৎকার একটা ঘটনা দেখে এলাম গো। চমৎকার ঘটনা? সেটা আবার কি রে? আমি দেখলাম বুঝে বুড়ি ঝুড়ি ভর্তি করে ইলিশ মাছ বিক্রি করতে নিয়ে গেছে। আশ্চর্য, বুড়ি ঝুড়ি ভর্তি করে ইলিশ মাছ বিক্রি করতে নিয়ে গেছে, এটা তো আসলেই একটা চমৎকার ঘটনা। তা নয় তো কি, আমি তো সে কারণেই তোমাকে ডেকে পাঠালাম গো। কিন্তু এতগুলো ইলিশ মাছ বুড়ি কোথায় পেল, সেটা জিজ্ঞেস করিসনি? হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম, বুড়ি আমাকে জানালো নদীর বাঁধ ভেঙে নতুন জলের সাথে ইলিশের ঝাঁক গ্রামে ঢুকেছে। কি বলছিস তুই? এটা তো তাহলে মোক্ষম সুযোগ। তুই সত্যি কথা বলছিস তো? আর বুড়ি কি সত্যি কথা বলছে নাকি? একদমই সত্যি কথা, না হলে এতগুলো ইলিশ মাছ বুড়ির পাওয়ার কথাই না। তাহলে এবার অন্য উপায় খুঁজতে হবে, এবার ইলিশ মাছ আমি চাষ করবই করব। আমি সে কারণেই তোমাকে এখানে ডেকে নিয়ে এসেছি, তুমি যাই সিদ্ধান্ত নাও না কেন আমাকে সাথে রেখো, কেমন? ঠিক আছে, তুই কোনো চিন্তাই করিস না, এবার তুই আর আমি মিলে ইলিশের চাষ করবো রে।
ও দাদা, গর্তটা বেশি ছোট হয়ে গেল না? এখানে তো ইলিশ চাষ করা যাবে না গো। আরে, এখানে তো ইলিশ চাষ করার জন্য গর্ত করছি না, এখানে ইলিশের ঝাঁক আমি আটকে রাখবো রে। তাহলে চাষ করবে কোথায়? সে ব্যবস্থা আমার করা হয়ে গেছে, পুকুর আমি ঠিক করে রেখেছি। এখান থেকে জল আমি পুকুরে নিয়ে যাব। জল তো পুকুরে নেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই নদীর জল গ্রামে ঢুকে সমস্ত পুকুর ভরে গেছে নদীর জলে। তাহলে তো কোনো কথাই নেই, এখানে শুধুমাত্র ইলিশের ঝাঁক আটকে রাখলেই চলবে নাকি? ঠিক আছে ঠিক আছে, তবে মাছগুলো বেঁচে থাকবে কিনা সেটাই তো সন্দেহ। মাছগুলো বাঁচিয়ে রাখার প্রক্রিয়া জানতে হয়, আমার সেই প্রক্রিয়া জানা আছে, তুই এসব নিয়ে চিন্তা করিস না। তাহলে আর কি, আমি তোমার ওপরেই ভরসা করলাম। ভরসা না করে যাবি কোথায়? এই গ্রামের কার বুদ্ধি হতো এভাবে চাষ করার? তা তুমি ভালো কথাই বলেছ, এই গ্রামের মধ্যে তুমি সব সময় বুদ্ধিমানের মতো কাজ করো। তবে বেশি ভালো হতো যদি আমরা একচেটিয়ে ব্যবসা করতে পারতাম, তাহলে লোকসানের কোনো ভয়ও ছিল না। তবুও কিন্তু আমাদের অনেক লাভ হবে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, ব্যয় ছাড়াই আমরা আয় করতে পারবো। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমি এখনই গিয়ে দেবাশিস বাবুকে সবটা জানাচ্ছি। কি রে বাবলু, এত হাঁপাচ্ছিস কেন? কোনো খবর আছে নাকি? হ্যাঁ গো বাবু, হ্যাঁ, বিশেষের থেকেও বিশেষ খবর আমি নিয়ে এসেছি। আপনি একদম অবাক হয়ে যাবেন। তাই নাকি রে? তাহলে বল বল, কি সে বিশেষ খবর, বল। বাবু, আমি এইমাত্র দেখে এলাম সিধু ও দেবেন মিলে গর্ত করছে জমির ভেতরে। গর্ত করছে জমির ভেতরে? এটা আবার এমন বিশেষ কি? যেভাবে বললি তাতে মনে করলাম সোনা পেয়েছিস। সোনাই পেয়েছি বাবু, সোনাই পেয়েছি। ওরা সেই সোনা লুকিয়ে রাখার জন্যই গর্ত করছে। কি বলছিস তুই? একটু খোলাসা করে বলবি নাকি? বাবু, নদীর বাঁধ ভেঙে নতুন জলের সাথে ইলিশের ঝাঁক এসেছে গ্রামে। তুই এই খবর জানলি কিভাবে? এই খবর গ্রামের আপনি ছাড়া বাকি সবাই ঠিকই জানে। সেটা না হয় বুঝলাম, এর সাথে সিধু ও দেবেনের জমির ভেতরে গর্ত করার কি সম্পর্ক সেটা বল। সিধু ও দেবেন ইলিশ চাষ করার সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে জমিতে গর্ত করে ইলিশের ঝাঁক আটকে রাখবে। বাহ, এটা তো ভালো একটা সিদ্ধান্ত। তাহলে তো আমরাও এই কাজ করতে পারি নাকি? হ্যাঁ বাবু, সেই কারণেই তো আপনার কাছে এলাম। তাহলে আর দেরি করছিস কেন? আমার পুকুরেই আমি চাষ করব, তুই সমস্ত ব্যবস্থা করবি নাকি? ঠিক আছে বাবু, আমি সিধু ও দেবেনের মতো ইলিশের ঝাঁকগুলো ধরে এনে পুকুরে ছেড়ে দিচ্ছি, কেমন? আরে মিথিলা বলতেছি, তোমাকে কতটা দিন পর দেখলাম।
কোথায় থাকো বলো তো তুমি? আর বলো না গো, চারিদিকে জলকাদা, এই কারণে বাড়ি থেকে বের হতেও ইচ্ছে হয় না। আজকে মাছ দেখতে এলাম এখানে। আমিও তো মাছ দেখতেই এসেছি। শুনলাম সিধুদার মাছগুলো নাকি বেশ ভালোই বড় হয়ে উঠেছে। ঠিকই শুনেছো, সে কারণেই তো মাছগুলো একটু দেখতে এসেছি আমি। ভালোই হয়েছে, এখানে অন্তত স্বল্প মূল্যে ইলিশ মাছ খেতে পারবো আমরা। স্বল্প মূল্যে কি বলছো? বিনামূল্যে খেতে পারবে। তোমাদের কারণেই তো আমরা মাছ চাষ করতে পারছি। কি যে বলো না তুমি! যদি আমরা বিনামূল্যে খাই তাহলে তো তোমাদের ব্যবসা লাঠি উঠে যাবে। আরে, আমরা তো আর ব্যবসা করার জন্যে মাছ চাষ করছি না, আমরা খাওয়ার জন্যেই মাছ চাষ করছি। বাজারে ইলিশে এসে দাম। তা তুমি ঠিকই বলেছো। ওদিকে শুনলাম দেবাশিস বাবু নাকি ইলিশ মাছ চাষ শুরু করে দিয়েছে। হোমা, তাই নাকি? এই খবর তো আগে জানতাম না। তা তার মাছের কি খবর? তা তো আমিও জানি না। গ্রামের কেউই তো বলা বলি করছে না। মনে হচ্ছে তেমন লাভ হবে না। কি জানি কেমন লাভ হবে, দুদিন পরই না হয় আমরা তা দেখতে পাবো। হ্যাঁ গো বৌদি, তাহলে এখন আসি গো। ওদিকে মা আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, আমিও যাই তাহলে। ও বাবু, এভাবে কান্নাকাটি করে লাভ আছে নাকি? মাছগুলো তো মরে গেছে, যাক না। এখন আর কি করবেন আপনি? আহাম্মক কোথাকার! আমার এতগুলো মাছ মরে গেছে আর ওর কোনো দুঃখই হচ্ছে না। আহাম্মক যেন কোথাকার! দুঃখ হবে কেন? আপনি তো মাছগুলো নিজে কিনে আনেননি। মাছগুলো ইচ্ছে করেই তো এখানে এসেছিল। আমি যে এতদিন লালন পালন করেছি, টাকা খরচ করেছি, খাবার দিয়েছি, সেগুলোর কি হবে রে পাগলা? এত ভালোভাবে যত্ন করার পরেও মাছগুলো মরে গেল কেন, কে জানে? সব দোষ তোর। তুই ঠিকভাবে মাছের যত্ন নিতে পারিসনি, এই কারণেই মাছগুলো মরে গেছে। আশ্চর্য! এখন দোষ হয়ে গেল আমার, তাই না? আপনার মাছ আপনিই তো যত্ন করতে পারতেন। চুপ কর তুই, চুপ কর। আমি এখন গ্রামে মুখ দেখাবো কিভাবে? গ্রামের সবাই জানে আমি ইলিশ চাষ করছি। আপনার তো মুখ দেখানোর প্রয়োজন নেই। আপনি আর বাড়ি থেকে বের হয়েন না, তাহলেই তো হয়। এক থাপ্পড় মেরে তোকে এই মাছের মতো পুকুরে ভাসিয়ে দেব, বুঝতে পারছিস তুই? ধুর ছাই, আমি যাই বলি তাতেই দোষ হয়ে যায়। ভালো বলতে পারি না, আবার মন্দও বলতে পারি না। ভালো মন্দ তোকে কিছুই বলতে হবে না। তুই আমার চোখের সামনে থেকে সরে যা, না হলে তোর আজকে খবর আছে, বলে দিলাম। কি গো, তোমার মাছের ফলন এবার কেমন হয়েছে? ভালো হয়েছে তো? হ্যাঁ গো বাবু, ভালোই হয়েছে। ভাগ্যিস নদীর জল ধরে রাখতে পেরেছিলাম, না হলে ইলিশগুলোকে বাঁচানো যেত না। আমার মাছগুলো এত ভালোভাবে যত্ন করলাম, তবুও মাছগুলো মরে গেল কেন, কে জানে? বাবু, ইলিশ মাছের যত্ন আলাদা। অন্যান্য মাছের মতো ইলিশ মাছের যত্ন নিলে সেই ইলিশ মাছ কখনোই বাঁচবে না। হয়তো সেই কারণেই মারা গেছে। আপনি আমাদের কাছে জিজ্ঞেস করতে পারতেন, তাহলে হয়তো আমরা দু একটা উপায় আপনাকে বলতে পারতাম। আরে বাপু, আমি তো আর জানি না যে মাছগুলো মরে যাবে। হঠাৎ একদিন দেখি মাছগুলো সব মরে গিয়ে ভেসে উঠেছে।
হয়তো আপনার পুকুরে গ্যাস হয়েছিল। পুকুরে গ্যাস হলে মাছ ধীরে ধীরে মরে যায়। কি জানি, ইলিশ মাছের চাষ তো আগে কখনো করিনি, এই কারণেই এমনটা হয়েছে। যাক, ভগবানের আশীর্বাদে আমার এবার মাছের ফলন ভালো হয়েছে। এবার মন ভরে মাছ খেতে পারবো। হ্যাঁ, তার পাশাপাশি মাছের ব্যবসাও করতে পারবে। ব্যবসা করাটা মূল উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো গ্রামের যারা ইলিশ মাছ খেতে পারে না তাদেরকে বিনামূল্যে ইলিশ মাছ খাওয়ানো। এতে তো তোমাদের লাভ হবে না, নিজেদের ব্যবসা নষ্ট হবে। লাভ লোকসানের হিসেব আমরা করি না, মানুষ খাবে এটাই আমাদের কাছে অনেক কিছু। তোমাদের মাছ তোমরা যা ভালো মনে করো তাই করো। বাহ, এই বর্ষায় ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর গরম গরম মাছ ভাজা একদম জমে গেছে। বুড়িমা, তোমার জন্য আমাদের তরফ থেকে একটা উপহার আছে। তোমাদের ঘর বাড়ি ঠিক করার জন্য আমরা কিছু পয়সা তোমাদেরকে দিতে চাই। আরে না দাদা, এসব আবার দিচ্ছ কেন? তুই চুপ কর, তুই এসবের কি বুঝবি? তোদের কারণেই আমরা মাছ চাষ করতে পেরেছি। না রে বাপ, এই টাকা আমি নিতে পারবো না। আমরা কোনো কথাই শুনবো না, এই টাকা তোমাকে নিতেই হবে। আচ্ছা, আমার একটা প্রস্তাব ছিল, তোমরা যদি সম্মতি দাও তো বলতে পারি। হ্যাঁ হ্যাঁ বলো, তুমি চুপ করে আছো কেন আবার? যেহেতু আমাদের এখানে অনেক ইলিশ মাছ রয়েছে, আমরা তো একটা ইলিশের উৎসবও করতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটা করা যায়। গ্রামের কিছু কিছু লোককে নেমন্ত্রণ করে উৎসবের আয়োজন করলে তেমন মন্দ হয় না। তাহলে সেটাই কর, উৎসবের আয়োজন শুরু করে দে তোরা। ভাগ্যিস নতুন জলের সাথে ইলিশের শাক আমাদের গ্রামে প্রবেশ করেছিল, আর আমরা সেটাকে ধরে ইলিশের উৎসব পর্যন্ত নিয়ে এসেছি। ভাবা যায় এটা? প্রার্থনা করি প্রতি বছর এমন নতুন জলের সাথে যেন ইলিশের ঝাঁক গ্রামে প্রবেশ করে। হ্যাঁ হ্যাঁ, তাহলে অন্তত সবাই ইলিশ মাছ মন ভরে খেতে পারবে। আজকের ধান্দা বেশ জমেছে। বড় সড় দাও মেরেছি, দুটো সোনার হার, তিনটা আংটি আর রূপার বাসন পেয়েছি। এগুলো বেচলে কয়েক মাস আর চুরি করতে হবে না। কে কে ওখানে? এত রাতে আবার কে আসবে? কেউ না, বাতাসে পাতা পড়েছে নিশ্চয়ই। আমি শুধু শুধুই ভয় পাচ্ছি। কে কে মারলো? কে? কি ভূত নাকি? না 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 না, এখানে কেউ আছে নিশ্চয়ই, কেউ আছেই আছে। কে তুই? কে? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। তুই চল, আমি তার পিছু ছাড়বো না। তোর হাড় মাংস দিয়ে আমি চটচটি বানিয়ে খাবো রে। মাগো, ভূত ভূত, বাঁচাও, আমাকে বাঁচাও। আমি আর চুরি করবো না বাবা,
আমাকে ছেড়ে দে। ও বাবা গো, আমি পালাই, আমি পালাই, পালাই আমি। চোরটা তো ভূতের ভয় সব ফেলে পালালো। কি ভিতরে বাবা, এই সাহস নিয়ে চুরি করে। এবার বুঝবে চুরি করার কি মজা। আগামীকাল কার বাড়িতে চুরি হয়েছে সেই খোঁজ বের করতে হবে, জিনিসপত্রগুলো ফেরত দিতে হবে। আরে কাশেম ভাই, শুনলাম জমিলা নাকি মিয়া বাড়ির চুরি যাওয়া জিনিসপত্র ফেরত দিয়ে দিয়েছে, চোরকে নাকি ভয় দেখিয়ে ভাগিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছ। কাল রাতে চোর মিয়া বাড়িতে চুরি করে গাছের নিচে বসে বসে হিসাব করছিল। জমিলা গাছের ওপর থেকে ফল ছুঁড়ে বেড়ে চোরকে ভয় দেখিয়েছে। বেচারা ভূত ভেবে ভয়ে কাঁপতে কাঁপতে চুরি করা জিনিসপত্র ফেলে পালিয়ে গেছে। এমন গেছো মেয়ে, গাছে উঠে ফল ছোড়ে চোর ভাগায়। কিন্তু কাশেম ভাই, এই গেছো জমিলার তো বিয়ে দিতে হবে, তাই না? এর তো বিয়ে হবে না। এমন গেছো স্বভাবের মেয়েকে কে বিয়ে করবে? ঠিকই বলেছ। জমিলার জন্ম বাটিতে হলে কি হবে? ওর সবকিছুই গাছে গাছে, গাছের সাথে মেয়ের আজন্ম সখ্যতা। তবে যাই বলো, জমিলা কোনো সাধারণ মেয়ে না, খুব সাহসী মেয়ে। তা না হলে চোরের সাথে কেউ এমন পাঙ্গা নেয়? তবে কি জানো কাশেম ভাই, জমিলার এই সাহসের জন্যই তো তাকে আমরা পছন্দ করি। চোর ডাকাতের ভয় নাই, গাছে গাছে ঘুরে বেড়ায়। এমন মেয়ে তো সোজা সাধারণ নয়। ঠিকই বলেছ। জমিলার মতো মেয়ে যদি বিয়ে করে, তাহলে তার বরের জন্য দুইটা জিনিস লাগবে, এক সাহস আর দুই ধৈর্য। এমন গেছো মেয়েকে বশে আনা মুশকিল হবে, বুঝলে? তাই তো, তাই তো। তবে আমার মনে হয় কোনো এক রাজপুত্রের মতো বর নিশ্চয়ই আসবে, যে জমিলার এই গেছো স্বভাবকেই ভালোবাসবে। দেখো কাশেম ভাই, জমিলার জন্য এমন একজন ছেলে আসবে, তারও কাজকর্ম গাছ নিয়েই হবে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাক গ্রামের এই গেছো জমিলার কপালে কি আছে। তবে আমি বলি, জমিলা যদি বিয়ে করে, তার শ্বশুর বাড়ি চোরের ভয় থেকে মুক্ত থাকবে। না জানি কখন কাকে গাছের ওপর নিয়ে ঝুলিয়ে রাখে। আর চোরেরা জমিলার নাম শুনলেই গাছের নিচ দিয়ে হাঁটবে না, বসবেও না। গাছের নিচে গেলেই বিপদ। তবে এই গেছো জমিলা চোরদের ত্রাস হলেও কারো না কারো ঘরের উপযুক্ত ঘরণী হবেই, তুমি দেখে নিও। হ্যাঁ, গেছো জমিলার জন্য উপযুক্ত বর সময় মতোই আসবে। হ্যাঁ, এই জঙ্গলেই তো শুনেছি চন্দ্রাবাহার কাঠ পাওয়া যায়। কাঠটা পেয়ে গেলেই কতগুলো টাকা হাতে চলে আসবে, ভাবতেই ভালো লাগছে। এমন দুর্লভ কাঠ অনেক দামে বিক্রি করা যাবে। কিন্তু গাছটা কোথায় পাই? এই জঙ্গলে তো গাছের অভাব নেই। ওহ মাগো, এই গর্ত আবার কোথা থেকে এলো? এখান থেকে বের হওয়াই তো মুশকিল। এখন আমি কিভাবে বের হই? বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! আমি কি বোকা? এই জঙ্গলে কে আসবে আমাকে বাঁচাতে? শুধু শুধুই চিৎকার করছি। কে তুমি? এই গাছে কি করছিলে? তুমি কি মানুষ নাকি ভূত পেতনি? আকাশের দিকে তাকিয়ে পথ চললে এমন গর্ততেই পড়তে হয়। আর তুমি আমাকে দেখে এত ভয় পাচ্ছ কেন? আমি ভূত না, পেতনিও না।
আরে বাপ রে, তাহলে তুমি কে? গাছের বাদর নাকি চন্দ্রবাহার গাছের ভূত? আমি গেছো জমিলা। জঙ্গলের সব গাছ আমার বন্ধু। আমি গাছে গাছে মনে সুখে ঘুরে বেড়াই। হেসো না তো। আমি কাঠুরে আলিম মিয়া, চন্দ্রবাহার নামের এক দুর্লভ কাঠের খোঁজে এসেছি। এই কাঠের দাম শুনলে তুমি গাছ থেকে পড়ে যাবে। চন্দ্রপাহাড়? ওই কাঠ তো জঙ্গলের রাজা, সহজে তো পাওয়া যায় না। কেবল তো গর্তে পড়লে আরো কত কিছুর মুখোমুখি হতে হবে কে জানে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আমি কাঠুরে আলিম মিয়া, কোনো কিছুতেই ভয় পাই না আমি। বাবা, তুমি তো বেশ সাহসী। সাহসী মানুষ আমার খুব পছন্দ। চলো, আমি তোমাকে পথ দেখাবো। তুমি তুমি তো পুচকে একটা মেয়ে। গাছে উঠে বাদরের মতো লাফালাফি করেই নিজেকে বড় ভাবছো নাকি তুমি? হুম, আমি পুচকে মেয়ে? চলো, আমি তোমাকে চন্দ্রবাহারের কাছে নিয়ে যাব। গাছটা দেখলেই বুঝবে আমার দৌড় কত দূর। এসো এসো। আরে আগে তো আমাকে গর্ত থেকে বের করো। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে গর্ত থেকে তুলছি। কই গো, তোমার চন্দ্রবাহার কোথায়? এই কাঠ খুঁজতে খুঁজতে তো বাঘের মুখে গিয়ে পড়বো মনে হচ্ছে। চিন্তা করো না, আমরা প্রায় চলেই এসেছি। তোমার সাথে গেলে আমার কাঠ কাটা হবে না, জান কাটাও হতে পারে, কে জানে। এই নাও, এই নাও তোমার চন্দ্রবাহার গাছ। বাহ, গাছটা দেখেই তো মনে হচ্ছে অনেক দামি কাঠের গাছ। তোমাকে অনেক ধন্যবাদ জমিলা, আমাকে গাছটা খুঁজে দেওয়ার জন্য। তুমি না থাকলে আমি কিছুতেই গাছটা খুঁজে পেতাম না। ধন্যবাদ দিতে হবে না, তুমি গাছটা খুঁজে পেয়েছো, আমি তাতেই খুশি। এখন আমি আসি। কি অদ্ভুত মেয়ে! এমন মেয়ে আমি এই প্রথম দেখলাম। গাছ নিয়ে আমার কত কারবার, আর এই মেয়ে গাছের সাথে বন্ধুত্ব করে বেড়ায়। এমন একটা মেয়ে যদি আমার জীবন সঙ্গী হতো। না, যেভাবেই হোক জমিলাকে আমার বিয়ে করতেই হবে। জমিলার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে হবে। মা দেখো, আমি কাকে নিয়ে এসেছি। এ জমিলা, আমি জমিলাকে বিয়ে করে এনেছি মা। এই হলো তোমার বৌমা। মা, তোরা এত বড় সাহস! এই মেয়ে, এই মেয়েকে তুই বিয়ে করলি? এ কোন গায়ের পাগলি মেয়ে? তুই এই কাকে ধরে এনেছিস? মা, তুমি এমন কথা বলো না তো। জমিলা খুব ভালো মেয়ে, ও শুধু একটু গাছে চড়তে ভালোবাসে, এই আর কি। আর গায়ের লোকে ওকে গেছো জমিলা বলে। গাছে চড়ে? এ কি ধরনের বউ আনলি তুই? আমার বংশের কোনো মেয়ে কখনো গাছে চড়েনি, আর এই মেয়ে আমার ঘরে পা রাখবে না। বের হ, এক্ষুনি এই গেছো বাদরটাকে নিয়ে বের হয়ে যা। মা, আমি গাছে চড়ে বেড়াই ঠিকই, তবে আপনার ছেলের খেয়াল রাখবো আমি। আপনার ছেলে তো কাঠুরে। কাঠুরের জন্য একটা গেছো মেয়ের চাইতে ভালো বউ আপনি আর কোথায় পাবেন বলুন তো? ওরে বাবা, কি টকটক কথা! এই মেয়ে তো শুধু গেছো বাদর নয়, তার সাথে চরম মুখ পুরাও। আলিম, এই মেয়েকে তুই এক্ষুনি বিদায় কর। মা, জমিলা এখন এই বাড়ির বউ, তোমার বৌমা। ইস, বৌমা? কোথা থেকে একটা গেছো বাদর ধরে এনে বলছে তোমার বৌমা? বিদায় কর, এক্ষুনি এটাকে বিদায় কর বলছি। ইয়ে মানে না, মানে দেখো মা, ও একটু এমনই, একটু গেছো হলেও কিন্তু খুব ভালো মেয়ে। ভালো মেয়ে ভালো মেয়ে শোনাতে শোনাতে তো কান পচিয়ে ফেললি। এক লাফ দিয়ে গাছে উঠে যায়, এ আবার মানুষ হলো না হনুমান?
হায় হায় রে, হে আমার কি সর্বনাশ হলো রে। রাগ করছেন কেন মা? এই দেখুন না, আমি কতগুলো আম পেরেছি। আসুন সবাই মিলে মজা করে খাই। দেখুন মা, কত সুন্দর তাজা আম, আর কি সুন্দর পাকা। দেখেই বোঝা যাচ্ছে আমগুলো খুব মিষ্টি হবে। ও মা গো মা, এই কেমন গেছো বাদর নিয়ে এলো রে। হায় 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 রে, আমার ঘরে এ কি রত্ন জুটালো রে। আমার অপদার্থ ছেলে এক অমূল্য রত্ন নিয়ে এসেছে রে। তোরা কে কোথায় আসিস দেখে যা, আমার সব গাছই খালি করে ফেললো রে। মা, আপনি যদি অনুমতি দেন তবে সেটাও আমি করতে পারবো। সব গাছ খালি করে দিতে আমার একদম অল্প সময় লাগবে। চুপ করো। মা, ওকে একটা সুযোগ দাও, দেখবে জমিলা তোমার মন জয় করে নেবে। ও খুব চমৎকার মেয়ে। মন জয় করবে না ঘোড়ার ডিম করবে। এই অপদার্থ, এই মেয়েকে নিয়ে তুই এক্ষুনি বের হ, এক্ষুনি বের হ বলছি। থাক, মা যখন চাচ্ছে না আমি এই বাড়িতে থাকি, তাহলে চলো আমরা চলেই যাই। তুমি এগো, আমি গাছে ঝুলে ঝুলে আসছি। ওরে বাবারে, এই কেমন কথা গো। এই মেয়ে নাকি গাছে ঝুলে ঝুলে যাবে। এই বাড়ি থেকে আমার ছেলে হেঁটে বের হবে, আর তুমি গাছে ঝুলে ঝুলে বের হবে। তোমাকে গাছে ঝুলে ঝুলে বের হতে দেখলে আমার মান সম্মান আর কিছুই থাকবে না রে হতভাগী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওগো, তুমি কি গাছে ঝুলে ঝুলে আসতে পারবে? আমি কেন ঝুলে ঝুলে যাব? ওই যে মাঝে বললেন তুমি হেঁটে গেলে আর আমি ঝুলে ঝুলে গেলে মায়ের নাকি সম্মান চলে যাবে, তাই জিজ্ঞেস করলাম তুমিও ঝুলে যেতে পারবে কিনা। কি ভয়ঙ্কর কথা গো। থাক থাক, তোদের কাউকে কোথাও যেতে হবে না। আমারই কপাল খারাপ, আমি বরং ঘরে যাই, আমার মাথা ঘুরাচ্ছে। তোমাকে এনে খুব বিরক্তিকর অবস্থায় ফেললাম জমিলা। মা যে এভাবে বেঁকে বসবে আমি তো কখনো ভাবিইনি। আরে না না, তুমি একদম ভেবো না। তুমি দেখবে একদিন মা ঠিকই আমাকে আপন করে নিয়েছেন। এই গেসো মেয়েটা দেখি কসকস করে তরকারি কাটছে, কাজকর্ম দেখি ভালোই পারে। না, ওকে একটু জব্দ করতে হবে। ঘরে তেজপাতা নেই, আমি ওকে তেজপাতা নিয়ে আসতে বলবো। আর যখন তেজপাতা আনতে পারবে না, তখন ওকে ইচ্ছে মতো বকাবকি করব। খুব ঘরের বউ হবার শখ হয়েছে তাই না? দাঁড়াও হে গেসো বাদর, মজা দেখাচ্ছি তোমায়। বৌমা, যাও তো, গিয়ে তেজপাতা নিয়ে এসো তো, তরকারিতে দেব। এক্ষুনি আনছি মা। এই নিন মা, এই নিন তেজপাতা। ঘরে তেজপাতা নেই আমি জানি, তাই গাছ থেকে পেরে নিয়ে এলাম। তোমাকে গাছ থেকে পেরে আনতে কে বলেছে? বাবারে বাবা, চোখের পলকে ঝপাঝপ করে গাছে উঠে যায়। ওরে বাপরে, এ মানুষ না ডাইনি, কি বউ এলো রে বাবা। এই মেয়ে, আর যদি কখনো তোমাকে গাছে চড়তে দেখেছি না, তাহলে ঠ্যাং ভেঙে দেব। কেন মা, আমার গাছে চড়তে তো খুব ভাল লাগে। গাছে না চড়ে বেড়াতে পারলে আমার যে খুব খারাপ লাগবে মা। তুমি কি বাদর যে গাছে চড়ে বেড়াবে? এই বাড়িতে এসব চলবে না। আমার বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে, না হলে। আহ মা, মা, হো মা। কি বুঝলেন কবিরাজ চাচা? এই অসুখটা বুঝলে খুবই বিরল। এর একমাত্র ঔষধ নীলমণি পরগাছা। নীলমণি পরগাছা? এই পরগাছার নাম তো কখনোই শুনিনি। আছে আছে, এই গাছ শুধু জঙ্গলের গহীনে আছে। যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে বড় গাছের মগডালে জন্মায়। কেউ যদি সেটা আনতে পারে,
আর তোমার মাকে সেটা যদি সেদ্ধ করে খাওয়ানো যায় তবেই তিনি সুস্থ হবেন। কিন্তু কবিরাজ সাহেব, এমন জিনিস কোথায় পাবো? গহীন জঙ্গলে তো ভয়ঙ্কর বিপদ। হাসান, তুই চিন্তা করিস না বাবা, আমার ভাগ্যে যা আছে তাই হবে। হাতে সময় বেশি নেই, দ্রুত গাছটা আনতে হবে, বুঝলে? তা না হলে তোমার মা আর কখনোই উঠে বসতে পারবে না। জলদি ব্যবস্থা করো, আমি আজ আসি তাহলে। আমি সবই শুনেছি, আমি এনে দেব। ওই নীলমণি বড় গাছা আমি আনবো, চিন্তা করো না। আমি জানি ওটা কোথায় পাওয়া যায়। জঙ্গলের গহীনে গাছের মগডালে গিয়ে দেখেছি আমি ঠিক আনতে পারবো। না না জমিলা, অমন গহীন জঙ্গলে যাওয়া বিপজ্জনক। আমি অন্য কাউকে পাঠাবো। না, আমি যাব। মার জন্য এটা আমি অবশ্যই করব। আর তুমি ভুলে কেন যাচ্ছ? আমি গেছো জমিলা, গাছেরা আমার বন্ধু। বিপদের সময় যদি আমার গাছে চড়ার বিদ্যা কাজে না আসে তাহলে এই বিদ্যার মূল্য কি? আমাকে যেতে দাও। কিন্তু কিন্তু কেন না? মায়ের সুস্থতাই এখন আমার সবচাইতে জরুরি। তুমি আর অমত করো না। মা, তুই আমার জন্য এমন বিপদে পা দিবি? আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে নীলমণি পরগাছা নিশ্চয়ই এনে দেব। আপনি আবার সুস্থ হয়ে যাবেন। ওই তো সেই পরগাছা। আমাকে যেভাবেই হোক ওটা নিয়ে আসতেই হবে। যাও গেছো জমিলা, এগিয়ে যাও। মা আমাকে পছন্দ না করলেও আমি তাকে ভালোবাসি। তিনিই আমার মা। আর এই গাছটা আমি আনবই। পেয়েছি। এবার মা নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন। এই নাও সেই নীলমণি পরগাছা। এটা দ্রুত সেদ্ধ করে মাকে খাওয়াতে হবে। তুই এনেছিস? জঙ্গল থেকে নীলমণি পরগাছা এনেছিস? হ্যাঁ মা, আপনার জন্য আমি যে কোনো বিপদ পাড়ি দিতে পারি। আমি তোকে ভুল বুঝেছিলাম রে মা। আজ থেকে তুই আমার গেছো বউ। যে বউ ঘরের অলংকার। তোর মতো বউ পেয়ে আমার ছেলের জীবন সার্থক, আর আমারও জীবন সার্থক।